আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ছাত্রছাত্রীরা? আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ। তো এর আন্ডারে যা যা পড়তে হবে সেটা তোমাদের, তো জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজটা কী, এটা ক্লাসিফিকেশান, ডিটেলস পড়তে হবে হাইড্রেটিফর্ম মোল্ড ডিটেলস সম্পর্কে, এবং বিশেষ করে এর ফলো আপটা সম্পর্কে তোমাদের জানতে হবে। ক্লিয়ার? তো আমরা শুরু করছি। হোয়াট ইজ জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ? এই জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজটা কী এটা সম্পর্কে তোমাদের বুঝতে হবে। এটা হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাবনর্মালিটিস অফ ট্রোপোপ্লাস্ট অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি। দ্যাট মিন্স প্রেগনেন্সিতে যে ট্রোপোপ্লাস্টটা হয় সেটার যে অ্যাবনর্মালিটিস সেটার একটা স্পেকট্রাম। তো সেই স্পেকট্রামগুলো কী কী সেটা তোমাদের জানতে হবে। এর আন্ডারে আছে বেসিক্যালি হাইড্রেটিফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইট ট্রোপোপ্লাস্টিক টিউমার অ্যান্ড কোরিওকার্সিনোমা। হাইড্রেটিফর্ম মোল আবার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে পার্শিয়াল অ্যান্ড কমপ্লিট মোল। কোরিওকার্সিনোমা হতে পারে লো রিস্ক ভ্যারাইটি অ্যান্ড হাই রিস্ক ভ্যারাইটি। ক্লিয়ার? ওকে, এখন তোমাদের ডিটেলস জানতে হবে হাইড্রেটিফর্ম মোলস অথবা মোলার প্রেগনেন্সি। এটা তোমাদের ব্রড কোশ্চেন হতে পারে, রিটেন হতে পারে, এসএকিউ হতে পারে, ইভেন এবং কেস। একটা পরীক্ষায় হাইড্রেটিফর্ম মোল থাকলে সেটা অবশ্যই কেস আকারে তোমাদের দেওয়া হবে। এর আন্ডারে তোমাদের যেটা জানতে হবে হাইড্রেটিফর্ম মোলটা কী, এটা কীভাবে প্রেজেন্ট করে একটা পেশেন্ট, ডায়াগনোসিস কী কী হতে পারে, কীভাবে করবে, ইনভেস্টিগেট কীভাবে করবে, এবং এর কী কী কমপ্লিকেশন হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই পেশেন্টকে তুমি কীভাবে ম্যানেজ করবে এবং এর ফলো যে প্রোটোকল সেটা তোমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ এটার একটা লেট সিকোয়েন্স হচ্ছে কোরিওকার্সিনোমা, সেটা প্রিভেন্ট করাই আমাদের মেন টার্গেট। তো শুরু করছি আমরা হাইড্রেটিফর্ম মোল সম্পর্কে ডিটেলস। এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য প্লাসেন্টা, যেখানে হোয়ার পার্টলি ডিজেনারেটিভ অ্যান্ড পার্টলি প্রলিফারেটিভ চেঞ্জেস অকার্স অফ ইয়াং কোরিনিক ভ্যালাই। বুঝেছো? তার মানে কি, ইয়াং প্রেগনেন্সিতে যে ইয়াং কোরিনিক ভিলাই থাকে সেটার কিছুটা ডিজেনারেটিভ চেঞ্জ হয় এবং কিছুটা প্রলিফারেটিভ চেঞ্জ হয়। এই চেঞ্জগুলোকে একসাথে আমরা হাইড্রেটিফর্ম মোল বলি। কীভাবে এই পেশেন্টগুলো প্রেজেন্ট করবে অথবা কিভাবে তোমরা ডায়াগনোসিস করবে এটা একটা মোলার প্রেগনেন্সি। তো এজটা ইউজুয়ালি ইয়াং হতে পারে অথবা এল্ডারলি উইথ হাই প্যারিটি। ওকে, প্রেজেন্টেশনটা কী হবে? আর্লি প্রেগনেন্সির যে সিমটম সেগুলো এক্সাজারেটেড হবে। দ্যাট মিন্স এক্সাজারেটেড নশিয়া, ভমিটিং বেশি বেশি করে নিয়ে আসবে এগুলো। এই পেশেন্টগুলো আর কী কী হতে পারে? ইরেগুলার পারভেজনাল ব্লিডিং এবং লোয়ার অ্যাবডোমেনাল পেন নিয়ে আসে। কখনো কখনো অকেশনালি যখন অ্যাডভান্স স্টেজ হতে পারে তখন রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। অন এক্সামিনেশনে তুমি পেশেন্টগুলোকে পাবে ইউজুয়ালি অ্যানিমিক, ইল লুকিং, পার অ্যাবডোমেনে ফান্ডাল হার্ট মোর দেন দ্য জেস্টেশনাল পিরিয়ড। দ্যাট মিন্স কারো যদি অ্যামিনিডিয়া 3 মান্থ, দ্যাট মিন্স 12 উইকস হয়, তুমি 16 or 20 উইকস পাবে। এটা কেন? এটা হচ্ছে যে ইয়াং কোরিনিক ভিলাই সেগুলোর এক্সাজারেটেড প্রলিফারেশনের জন্য হাইটটা বেশি বেশি হয়। ক্লিয়ার? আচ্ছা, আর অ্যাবডোমেনটা ফিলিংসটা কেমন হবে? ডাউই ফিলিংস হবে। যদি মোর দেন 20 উইকস হতো সেক্ষেত্রে আমরা ফিটাল পার্টস অথবা ফিটাল যে ডেভেলপমেন্ট সেগুলো পাবো না, এবং ফিটাল হার্ট সাউন্ড অনস্কালেশনে পাওয়া যাবে না, অ্যাবসেন্ট থাকবে। অন পারভেজনাল এক্সামিনেশন করলে আমরা থিকা লুটিন সিস্ট পাবো। দ্যাট মিন্স যে কর্পাস সিস্ট, লুটিন সিস্টগুলো সেগুলো মোর দেন 6 সেন্টিমিটার পেতে পারি, এবং কখনো কখনো আমরা কিছু গ্রেপ লাইক স্ট্রাকচার যদি এক্সপালশন প্রসেসে আসে তখন পেতে পারো। এক্সপালশন, কোনো পেশেন্ট আনডায়াগনোসড গ্রেপ লাইক স্ট্রাকচার এক্সপালশনের সময় আসতে পারে, তখন তোমরা চোখে দেখলেই বুঝতে পারবে এটা যে মোলার প্রেগনেন্সি। এই পেশেন্টগুলোকে তোমরা এরকম একটা পেশেন্টকে কীভাবে ইনভেস্টিগেট করবে? তো ইনভেস্টিগেশন প্রোটোকল হচ্ছে দুটো, একটা হচ্ছে ফর কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, একটা হচ্ছে ফর ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। হাউ উইল কনফার্ম ইট? কনফার্মেশনের জন্য আমরা প্রথমে ইউরিন ফর প্রেগনেন্সি যদি করো তুমি হাই ডাইলিউটেশনে, এটা ডাইলিউশনে পজিটিভ আসবে। সিরাম বিটা এসিজি মোর দেন দ্য নর্মাল, অনেক বেশি পাবো। এটা কেন বলো তো স্টুডেন্টরা? এটা হবে তোমাদের এক্সেসিভ যে কোরিনিক ভিলাই, এটা থেকে এক্সেসিভ বিটা এসিজি তৈরি হচ্ছে, যার জন্য সিরাম বিটা এসিজি মোর দেন দ্য নর্মাল প্রেগনেন্সি আসবে। ক্লিয়ার? এছাড়া আলট্রাসোনোগ্রাফি করব। আলট্রাসোনোগ্রাফিতে করলে স্নো স্টোম অ্যাপিয়ারেন্স পাবো। এটুকু দিয়ে তুমি কনফার্ম করলে দেন তুমি এই পেশেন্টটাকে ম্যানেজ করার জন্য কী কী ইনভেস্টিগেশন লাগবে? ম্যানেজ করার জন্য অবশ্যই একটা ব্লাড গ্রুপিং অ্যানালিসিস লাগবে, কারণ এই পেশেন্টগুলো অ্যানিমিক থাকে, ওকে ব্লাড দিতে হবে। তারপর কমপ্লিট ব্লাড পিকচার করবে, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন ইনভেস্টিগেশন করলা এই পেশেন্টগুলোকে তোমরা কীভাবে ম্যানেজ করবে?
ম্যানেজমেন্টের আগে তোমাদেরকে জানতে হবে কি কি কমপ্লিকেশান হতে পারে। এই পেশেন্ট যদি তোমার কাছে না আসলো অথবা আনডায়াগনোজ থাকলো, তাহলে এই পেশেন্টগুলো কীভাবে কমপ্লিকেট হতে পারে। তো কমপ্লিকেশান একটা হতে পারে আর্লি অথবা ইমিডিয়েট, আর একটা হতে পারে লেট। ইমিডিয়েট কী হতে পারে, এই যে আমি আগেই বলেছি এই পেশেন্টগুলো ইরেগুলার পারভেজেনাল ব্লিডিং নিয়ে আসে। তো ইরেগুলার পারভেজেনাল ব্লিডিং যদি একবার স্টার্ট হয়, অনেক সময় এক্সেসিভ হিমোরেজে শকে চলে যেতে পারে। ক্লিয়ার? এছাড়া হতে পারে সেপসিস বা ইনফেকশন এখান থেকে। ইভেন অনেক সময় পারফোরেশন অফ দ্য ইউটেরাস হতে পারে। কেন? এই যে মোল, যেটা আমরা একটা টাইপ বলেছিলাম ইনভেসিভ মোল, সেই মোলগুলো যদি ইনভেশন করে ইউটেরাসকে, করে পারফোরেশন পর্যন্ত করে ফেলতে পারে। ক্লিয়ার? এছাড়া অনেক সময় পালমোনারি এম্বোলিজম হতে পারে, এটা একটা গ্রেভ কমপ্লিকেশান। পালমোনারি এম্বোলিজম হলে পেশেন্ট অনেক সময় ইমিডিয়েটলি ডেথ হয়ে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, লেট সিকুয়েলি যেটা মোর কমন ইন মোলার প্রেগনেন্সি, সেটা হচ্ছে কোরিওকার্সিনোমা। ইউজুয়ালি 2 to 10% ক্ষেত্রে একটা মোলার প্রেগনেন্সি লেটে, আর ইভেন 8 থেকে 10 বছর পরেও কোরিওকার্সিনোমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। বুঝতে পেরেছো? তো এই পেশেন্টগুলো কীভাবে তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, বা এরকম একটা পেশেন্ট আসলো, যেমন তোমার পেশেন্ট আসতে পারে আমার 3 মান্থের অ্যামেনিরিয়া, এক্সেসিভ সাইন সিমটম অফ প্রেগনেন্সি, তুমি অন এক্সামিনেশনে পেলে ফান্ডাল হাইট 18 উইকস। তো তোমার কী কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? একটা হতে পারে মিস্টেকেন ডেথ, পেশেন্ট ডেড ভুল বলছে যার জন্য হাইটটা বেশি পাচ্ছি। ইরেগুলার পিভি ব্লিডিং যদি হয় শুধু, সেটার জন্য তোমার থ্রেটেন্ড অ্যাবর্শন আসতে পারে। এছাড়া হাইট বেশি হওয়াতে তোমার কি হতে পারে? মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। এছাড়া প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েড অথবা ওভারিয়ান টিউমার। তো তোমরা যেটা ইউজুয়ালি পরীক্ষাতে বলবা কেসের জন্য, এটা একটা হতে পারে তোমার ইরেগুলার পিভি ব্লিডিং যদি নেই প্রেজেন্ট করে, তোমরা থ্রেটেন্ড অ্যাবর্শন বলবে। আর জেস্টেশনাল হাইট যদি বেশি হয়, সেক্ষেত্রে তোমরা মাল্টিপল প্রেগনেন্সি অথবা ফাইব্রয়েড অ্যান্ড ওভারিয়ান টিউমার অ্যাসোসিয়েটেড প্রেগনেন্সি বলতে পারো। ক্লিয়ার? তারপর তুমি ডিটেলস নোট করবে। ঠিক আছে, এখন তোমার ডায়াগনোসিস হলো, কনফার্মেশন হলো, কিভাবে তুমি এরকম একটা পেশেন্ট আসলে ম্যানেজ করবে। তো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট হচ্ছে এই পেশেন্টকে তোমাদের এক্সটেন্সিভ কাউন্সিলিং করতে হবে। প্রথমে এরকম একটা মোলার প্রেগনেন্সি পেলে তুমি ওকে কাউন্সিলিং করবা যে এটা কী, এবং এর ডিটেলস ফলো আপটা সম্পর্কে জানতে হবে। ফলো আপটা আমাদের লাগবে কেন? কোরিওকার্সিনোমার জন্য প্রিভেন্ট করা যায় সেজন্য। এই সম্পর্কে পেশেন্টকে এডুকেট করতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট। এই পেশেন্টগুলো অ্যানিমিক থাকে, তাহলে কারেকশন অফ দ্য অ্যানিমিয়া, আইদার ব্লাড অথবা হেমাটোনিক্স। তারপর হচ্ছে তোমার ইনফেকশন থাকলে ইনফেকশন কারেন্ট করবে। তারপর স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে, স্পেসিফিক ম্যানেজমেন্ট একটাই, সাকশন ইভ্যাকুয়েশন। কিন্তু এই সাকশন ইভ্যাকুয়েশনটার আবার দুটো প্রোটোকল। পেশেন্ট কোন স্টেজে আসলো সেটার উপর ডিপেন্ড করবে। পেশেন্ট যদি তোমার ইভ্যাকুয়েশন প্রসেস, সাপোজ সে এক্সপালশন প্রসেসে আসলো, অনেক পেশেন্ট আনডায়াগনোজড থাকে, ডক্টরের কাছে আসে না, তখন সে যদি দেখে যে এক্সপালশন হয়ে যাচ্ছে, এক্সপালশন প্রসেস বা ইরেগুলার পিভি ব্লিডিং নিয়ে আসে, তখন তোমার ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে ব্লাড দিয়ে সাকশন ইভ্যাকুয়েশন আন্ডার অ্যানেস্থেশিয়া। আর যদি তোমার ডায়াগনোজড হয়ে আসে আলট্রাসোনোগ্রাফি অথবা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, এবং তখন তোমার ডিপেন্ড করবে এটা সার্ভিক্স এদার আনরাইপ অর রাইপ। যদি রাইপ হয় আমরা সাকশন ইভ্যাকুয়েশন আন্ডার অ্যানেস্থেশিয়া, বাট সার্ভিক্স যদি আনরাইপ হয় তখন তুমি 600 মিজোপ্রোস্টল, যেটা 300 সাইটোমিজ মিজোপ্রোস্টল 3 আওয়ার্স ব্যাক সাকশন ইভ্যাকুয়েশন পোস্টিরিয়র ফর্নিক্সে দিয়ে সার্ভিক্সটা রাইপ করে নেবে, নাহলে তো ইভ্যাকুয়েশন করা যাবে না। ক্লিয়ার? এরপর যেটা কাজ হবে সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে হবে। এই যে তুমি সাকশন ইভ্যাকুয়েশন করার পর যে বেজাল লেয়ার, সেখান থেকে অবশ্যই এটাকে পাঠাতে হবে হিস্টোপ্যাথোলজিতে, কনফার্ম আইদার এটা মোলার প্রেগনেন্সি অর কোরিওকার্সিনোমা। ঠিক আছে? তো এই যে ম্যানেজমেন্টের পর এটাকে মেনলি করতে হবে, এই পেশেন্টগুলো তোমাদের জানতে হবে ফলো আপ, ডিটেলস ফলো আপ। তোমাদের রিটেন এটা খুবই আসে যে হাউ ফলো আপ এ পেশেন্ট অফ মোলার প্রেগনেন্সি, অথবা এ পেশেন্ট কাম টু 2 days আফটার সাকশন ইভ্যাকুয়েশন, হাউ ফলো আপ। তো এই ফলো আপটার প্রোটোকল হচ্ছে, একটা হচ্ছে তোমার ফলো আপ প্রোটোকল হচ্ছে 1 বছর মোলার প্রেগনেন্সির পর। এখানে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, অ্যান্ড ইনভেস্টিগেশন করতে হবে। হিস্ট্রিতে কী কী নেবে? হিস্ট্রিতে তার সাইন সিমটম অফ কোরিওকার্সিনোমা অথবা সি রিলেটেড আদার কোনো কমপ্লিকেশান আছে কি না সেটা জিজ্ঞেস করতে হবে। যেমন তুমি ফলো আপের মধ্যে জিজ্ঞেস করবে সাকশন ইভ্যাকুয়েশন হয়ে গিয়েছে, নেক্সটে যখন ফলো আপ আসছে whether persistence of amenorrhea or irregular parvaginal bleeding, অথবা তার আদার কোনো ফিচার্স অফ মেটাস্টেসিস লাইক কাফ এরকম আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। এক্সামিনেশনে পেশেন্টগুলো অ্যানিমিয়া, পালস, ব্লাড প্রেশার তো অবশ্যই দেখবে। ফান্ডাল হাইটটা আইদার সাব ইনভেলেশন আছে কিনা দেখতে হবে, কারণ সাব ইনভেলেশন থাকলে এটা একটা
আইদার মোলগুলো থেকে যেতে পারে রিটেন অথবা কোরিওকার্সিনোমাতে টার্ন নিতে পারে, সেটা বুঝতে হবে। পারভেজানাল এক্সিবিশন করে কোথাও থিকার লুটিন সিস্ট বড় কিনা অথবা কোনো নোডিউল আছে কিনা, অ্যান্টেরিয়র ফার্নিক্সে কোথাও নোডিউল আছে কিনা অবশ্যই তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? এছাড়া ডিটেলস অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে, কোথাও ফিচার্স অফ মেটাস্টেসিস লাইক লিভার মেটাস্টেসিস হয়ে গেলে আমরা এনলার্জ লিভার পাবো, অ্যাসাইটিস পেতে পারি, এগুলো আছে কিনা দেখতে হবে। ইনভেস্টিগেশন কীভাবে করবে এই পেশেন্টগুলোকে? ফলো আপটা মেনলি করতে হবে সিরাম বিটা এসসিজি দিয়েই। তো এই সিরাম বিটা এসসিজি কখন কখন করবে? ফার্স্ট হচ্ছে 48 আওয়ার্স জাস্ট আফটার ইভ্যাকুয়েশন। আমরা তো একটা বিফোর ইভ্যাকুয়েশন করবো, বিফোর ইভ্যাকুয়েশন চেস্ট এক্সরে করবো, তারপর এই পেশেন্টটাকে যখন ডিসচার্জ দিব 48 আওয়ার্সে আবার সিরাম বিটা এসসিজি করবো। 48 আওয়ার্সে সিরাম বিটা এসসিজি করার পর 7 দিন পর তাকে আসতে বলবো, সেই 7 দিনে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করব এবং সিরাম বিটা এসসিজিও করবো। সিরাম বিটা এসসিজি আলট্রাসোনোগ্রাফির উদ্দেশ্য হচ্ছে অনেক সময় রিটেন কিছু মোল থেকে যেতে পারে, সেটা ফার্দার ইভ্যাকুয়েশন দরকার হতে পারে। ক্লিয়ার? আর সিরাম বিটা এসসিজি প্রোটোকলটা হচ্ছে সিরাম বিটা এসসিজি আমরা করব কতদিন? কনজিকিউটিভ 3 নেগেটিভ আসা পর্যন্ত। উইকলি করব কনজিকিউটিভ 3 নেগেটিভ, মানে প্রতি সপ্তাহে করতে থাকবো যতদিন তোমার 3টা পরপর নেগেটিভ না আসে। একবার যদি নেগেটিভ আসে দেন মান্থলি আপ টু 1 ইয়ার। তাহলে বিটা এসসিজি প্রোটোকলটা কি? আমরা উইকলি সিরাম বিটা এসসিজি আপ টু 3 কনজিকিউটিভ নেগেটিভ, দেন মান্থলি আপ টু 1 ইয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমরা চেস্ট এক্সরে আগে বলেছিলাম একটা বিফোর ইভ্যাকুয়েশনে করব, সেটা যদি নর্মাল থাকে ফার্দার আর দরকার হবে না, শুধুমাত্র মেটাস্টেসিসে ফিচার থাকলে অথবা পারসিস্টেন্ট মোল থাকলে আমরা এটা ফার্দার করব, এছাড়া দরকার নেই। তাহলে ফলো আপ সময় তোমাদেরকে এই পেশেন্টকে কী এডুকেট করতে হবে অ্যাবাউট কন্ট্রাসেপশন। শি মাস্ট নট বি প্রেগনেন্ট ফর 1 ইয়ার। তাহলে ওর জন্য বেস্ট কন্ট্রাসেপশন কোনটা বলবে? তাহলে এক্ষেত্রে যেহেতু তার একটা কমপ্লিকেশান হয়েছে, এখানে বেস্ট অপশান হচ্ছে তার জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কারণ এতে সাইকেল রেগুলার থাকবে এবং তাকে কন্ট্রাসেপশানে পারপাসটা ফুল করবে। তো তাকে 1 ইয়ার ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা আফটার ডিসচার্জে দিতে পারি। ঠিক আছে? এছাড়া বেরিয়ার মেথডও সুইটেবল। তোমরা কখনো আইইউসিডি অথবা ইনজেক্টেবল প্রজেস্টেরন দেওয়াটা ঠিক হবে না। কেন? এটা তোমাদের খুব ইনভেরিয়েবলি একটা কোশ্চেন করে, আইইউসিডি কি সুইটেবল কিনা। আইইউসিডিতে ইরেগুলার পারভেজানাল ব্লিডিং করে, তো ইরেগুলার পারভেজানাল ব্লিডিং হলে আমরা কনফিউজড হয়ে যেতে পারি যে এটা আইদার কোরিওকার্সিনোমায় টার্ন নিচ্ছে বা আদার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। তো তার জন্য বেস্ট অপশন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর বেরিয়ার মেথড। ক্লিয়ার? তো এতটুকুই তোমাদের মোটামুটি জানলেই চলবে এই সম্পর্কে একটা মোলার প্রেগনেন্সি। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এখানে কোশ্চেন হতে পারে মেনলি ব্রড কোশ্চেন, ধরো হোয়াট ইজ মোলার প্রেগনেন্সি, ক্লাসিফাই ইট, হোয়াট আর দ্য হাউ উইল ডায়াগনোজ এ কেস অফ মোলার প্রেগনেন্সি, অথবা একটা সিনারিও দিয়ে আসতে পারে এ লেডি কাম উইথ 3 month প্রেগনেন্সি উইথ এক্সেসিভ সাইন সিমটম অফ প্রেগনেন্সি, অন এক্সামিনেশন ইউ হ্যাভ ফাউন্ড ফান্ডাল হাইট 16 weeks. What are your provisional diagnosis? What are the other differential diagnosis? How will confirm it? এভাবে বিভিন্ন কোশ্চেন হতে পারে। খুব বেশি কোশ্চেন, কমন একটা কোশ্চেন হচ্ছে ফলো আপ প্রোটোকল। জাস্ট আমি তোমাকে একটু আগেও বলেছি, তোমাদেরকে একটা সিনারি দিয়ে আসতে পারে, যেমন এ লেডি কেম টু গাইনি আউটডোর উইথ হিস্ট্রি অফ সাকশন ইউরিফিকেশন 2 months ব্যাক, হাউ উইল গিভ বা 2 days ব্যাক, হাউ উইল গিভ ফলো আপ। এই ফলো আপটা শিডিউলটা তোমাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, নেক্সটে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংকস, আল্লাহ হাফিজ।